বাংলাদেশে এটা কী তেল আসলো? এই একটা তেল ভাইরাসের মতো এসে যে আমাদের এই যে বিভিন্ন ভালো ভালো বাইকের ট্যাঙ্কগুলোকে এভাবে নষ্ট করে দিতেছে, মানে এটা কি দেখার জন্য কেউই নাই? ও ইয়ে বেবি রান, বেবি রান, চলো N160, চলো N160 আর কিছু না থাক ভাই, এটার যে টানের যে গর্জন, পুরা খাপ ভাঙার গর্জন। বাজাজ N160 ডিজিটাল মিটার, যে বাইকটা চালাইতেছি এই বাইকটা, আর এই বাইকটা বেশ কিছুক্ষণই চালাবো এখন। অ্যান্ড তারপরে হচ্ছে এই বাইকের সাথে আমাদের আরেকটা বাইক আমরা নিয়ে বেরোইছি, ওইটা শাহাদাত ভাই নিয়ে আসতেছে, পেছনে পড়ছে শাহাদাত ভাই। দুটার মধ্যে পার্থক্য কি আসলে? মানে এই বাইকটা ছাড়া আরেকটাও N160 যদি হয় তাহলে দুটা আবার এক না, আবার এক কেন ভাই? আমাদের দেশে এখন যেই ট্রেন্ডটা চলতেছে বিভিন্ন বাইকে, এতে আমরা যারা কনজিউমার, মানে আমরা যারা সাধারণ খুচরা কিনে যারা আর কি চালাই, ব্যবহারকারী যারা, বন্ধ হয়ে গেল কেন? তেল নাই নাকি? তেল একটু কম আছে রে, এই যে রিফুয়েল লেখা উঠছে, কিছু ইনফরমেশন এক্সট্রা আছে এটার মিটারে, মানে আগেরটার মিটারের থেকে এটার মিটারের মধ্যে ইনফরমেশন কিছু এক্সট্রা দিছে, এটা সত্যি। আচ্ছা, এই বাইকটা মানে আমরা যেটা নর্মাল ভোক্তা যারা, আমরা আসলে প্রতারিত বা আমরা আসলে এটাকে কি বলে, বঞ্চিত হচ্ছে অনেক কিছু থেকে। দেখেন N160 ফার্স্টে একটা মডেল আসলো, যে মডেলটার মধ্যে ডুয়েল মিটার ছিল, মানে অ্যানালগ প্লাস সেমি ডিজিটাল, অল্প একটু ডিজিটাল অল্প একটু অ্যানালগ। ওই বাইকটা দেখাবো আমরা আজকের ভিডিওতেই দেখাবো। অ্যান্ড তারপরে হঠাৎ করে কি হইলো, আরেকটা বাইক আসলো যেটার মধ্যে 2 চাকা এবিএসটা আবার বন্ধ করে দিল। মানে আগে যে বাইকটা ছিল সেই বাইকটার মধ্যে 2 চাকা এবিএস সহ ছিল, স্বয়ংসম্পূর্ণ একটা বাইক, অ্যান্ড হুট করে এসে এবিএস দিল বন্ধ করে। এবিএস বন্ধ করে ওটার মধ্যে আরেকটা জিনিস করলো, এফআই টেকনোলজিটাও বাদ দিয়ে দিল, কার্বোরেটর করে দিল। এখন হ্যাঁ, কার্বোরেটরের পাওয়ার বেশি যেমন সত্যি, ওরকম ফুয়েল এফিসিয়েন্সি আসলে কম তেলে বেশি চলা তো কার্বোরেটরে তো সম্ভব না, তাই না? কার্বোরেটরে একটু তেল বেশি খাবে, এটাও আবার সত্যি। আচ্ছা, এই বাইকটার মধ্যে খারাপ তেল ঢুকছে, এই কারণে স্টার্ট বারে বারে বন্ধ হয়ে যেতেছে। আমি নিজেই বুঝতেছি যে তেলের মধ্যে পানি বা এরকম কিছু আছে, যেখানে ফার্স্টকেরা স্টার্ট ছেড়ে দিতেছে। এটা ভালো তেল ঢুকানো মাত্র পারফরমেন্স ঠিক হয়ে যাবে। এখনও ঠিক আছে পারফরমেন্স, বাট ওই যে পানির অংশটা আসলে অনেক সময় স্টার্ট একটু ঝামেলা করে। এই প্রবলেমের মধ্যে তো আমরা আছি। ট্যাঙ্কে মরিচা ভাই, ট্যাঙ্কে মরিচার যে প্রবলেমটা চলতেছে, এই প্রবলেম থেকে যে আমরা কবে নাগাদ বেরোতে পারবো, এর কোনো সুস্থ সমাধান বা বুদ্ধি কেউ বলতে পারতেছে না। কারণ কি আসলে এটা যে কি প্রবলেম এটাই কেউ বলতে পারতেছে না। তেল, বাংলাদেশের সমস্যাটা কি জানেন? তেলওয়ালা দিবে ইম্পোর্টারের দোষ, ইম্পোর্টার দিবে যারা এখানে পাইকারি বেচে তাদের দোষ, মজুদদারদের দোষ, এরা দিবে খুচরা ব্যবসায়ীদের দোষ, খুচরা ব্যবসায়ী দিবে এর আগের সবার দোষ, অ্যান্ড যারা আমরা ব্যবহার করি আমাদের দোষ, যে আমরা হয়তো ট্যাঙ্কে পানি ঢুকে এই জন্য মানে যে যারে পারি আমরা দোষ দিতেছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওইখানে থাকি, বাইকের যে ব্যাপারটা, বাইকে মরিচার যে ব্যাপার, মরিচার না, বাইকের যে আপগ্রেডেশনের ব্যাপারটা দেখেন। প্রথমে আসলো সেমি ডিজিটাল, এরপরে আসলো একটা, ওইটাও সেমি ডিজিটাল, বাট ওটার মধ্যে এফআইও দিল না, কার্বোরেটর দিল, 2 চাকা এবিএসও দিল না। অ্যান্ড তারপরে আবার আসলো কি এই মালের মধ্যে মিটারটা দিয়ে দিল আধুনিক। বাইক কিন্তু সেই এক ভাই, চাকা এক, ইঞ্জিন এক, চেসি এক, বডি এক। তাহলে এক বাইকের মধ্যে দাম বাড়ানো এবং কমানোর জন্য কতগুলা খেলাধুলা হয়ে গেল, অনেকগুলা খেলাধুলা হয়ে গেল, তাই না? তো এই সমস্ত আসলে খেলাধুলা এগুলার খপ্পরেই আমরা আসি। আমরা যদি একটু সুজুকিতে আসি, 2016-17-তে 16 মডেল, যেটা 17-তে বা 16-তে আসলো জিক্সার, অ্যান্ড ওইটা আবার 19-এ এসে মডেল চেঞ্জ হলো, ওইটা 1 বছর পরে 20-এ বাংলাদেশে আসলো। ওইটা এখনও পড়তেছে 2025 যায় শেষ দিকে। আমরা ওই বাইকের মধ্যে স্টিকার বদলায় দিতেছে। সেম যদি ইয়ামাহায় যাই, এফজেড না, ইয়ামাহা আবার কিছু জিনিস একটু এদিক সেদিক করছে। দেখেন FZ2 মানে FZ S ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4 কিছু পার্থক্য করছে, আউটলুকে কিছু পার্থক্য করছে, বাট ইঞ্জিন ওই একই। অ্যান্ড ইয়ামাহা গ্রাফিক্সের দিকে কিছু ব্যাপার করছে, এটা আসলে বলতেই হবে, যে জিনিসটা করছে ওইটা বাদ দেওয়া যাবে না। সুজুকিও গ্রাফিক্স চেঞ্জ করছে, কিন্তু ভাই মেইন বডিতে কেউই চেঞ্জ করতেছে না। হোন্ডাতে যদি আসেন ভাই, হোন্ডা 150 সেগমেন্টে বাইকে আছে হর্নেট এক্সব্লেড, অ্যান্ড আরেকটা আছে SP160 ভাই, এটা কি বানাইছে এটা আল্লাহই জানে। হর্নেট একটা হট আইটেম, বাংলাদেশে সুন্দর চলতেছিল, তাই না? হর্নেটের পরে গিয়ে কি হইলো, তারা এক্সব্লেড আনলো, সেটাও কম দামে ভালো চলতেছে। এক্সব্লেডের মধ্যে সিঙ্গেল ডিস্ক, ডুয়েল ডিস্ক, তারপরে এবিএস ভেরিয়েন্ট, কত কি। এরপরে এসে এরা বানাইলো হোন্ডা SP160 ভাই। SP160
মানে এসপি 125টা চলে, মানুষ এটা ইউজ করে কারণ কম দামে একটা ভালো বাইক। অ্যান্ড 125 অনুযায়ী প্রাইস অনুযায়ী বাইকটা ভালো, লুকস যেমনই দিছে। 160 সেগমেন্টের একটা বাইক, যেখানে বাঘা বাঘা বাইক বাংলাদেশে 4V, তারপরে সুজুকি জিক্সার, ইয়ামাহার এফজি সিরিজ, এগুলা যেখানে 150 সিসি সেগমেন্টে রয়ে গেছে, এই 150 সিসি 60 সিসি সেগমেন্টে হোন্ডা এটা এসপি 160টা কি বাইক দিল আল্লাহই ভালো জানে, অ্যান্ড হোন্ডাই ভালো জানে আসলে ভাই, এটা কোনো জাতের বাইক হয় নাই। তো আমি যেখানে বলতেছিলাম আসলে আপগ্রেডেশনটা খুব কম, একদম একটু স্টিকার একটু গ্রাফিক্স বদলায় আমরা, আরে নতুন সালের নতুন মডেল ভাই। এমনও আছে যে এই বছর এইভাবে চলতেছে, পরের বছর একটা ছোট্ট একটা গোল স্টিকার বোতাম লাগায় দিচ্ছে, এটাই পরের বছরের মডেল, সব এক। এতে আবার দাম কমতেছে বাড়তেছে বাইকের, জানেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে ম্যানুফ্যাকচার ইয়ার কত 24, ওরে বাবা 23, এই দাম কম 25, ওরে বাবা এটা সবচেয়ে বেশি দাম, মাল এক। কিন্তু এই কাহিনীগুলো চলতেছে ভাই। এইভাবে আর কত আমাদেরকে বোকা বানানো হবে, বাইক কোম্পানিগুলো এইভাবে আর কত আমাদের বোকা বানায় প্রত্যেক বছর। মানে এরা বলতেছে যে এই বছরের মডেল, কিন্তু মাল একই ভাই, মালের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি কাগজে আসতেছে এই বছরের মডেল। ভাই এই বছরের মডেল দিয়ে আমি কি করবো, ধুয়ে পানি খাবো? অ্যান্ড বোকার মতো আমরা কিছু কাস্টমারও এই বছরের মডেল ভেবে ওটারে বেশি দাম দিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতেছি, আগেরটারে কম দামই দিতেছি না। ভাই বাইক তো একই, তোমার কি মডেল ধুয়ে পানি খাবা না? মডেল তো তুমি কিচ্ছু, মডেলে কি যাবে আসবে, বরং আগের জিনিস ভালো ছিল। আস্তে আস্তে যুগের সাথে যত দিন আগাইতেছে তত জিনিসপত্রের মান নষ্ট হইতেছে, আগের জিনিসই ভালো ছিল। এই বাইকও সেম, দেখেন এই মিটারে নে আবার নতুন এক তামসা, আগের মিটারের দাম এখন কম, এই মিটারের দাম এখন বেশি। মানুষ অনেক হাই প্রাইসে এই মিটার কিনতেছে, কিন্তু আগেরটা কিনতেছে না। আচ্ছা আগের মিটার সহ আমরা একটু পরে দুইটা একসাথে ভিডিও করব। তবে এবার একটু এই বাইকে আসি। মূলত এই বাইকটা প্রথমেও ভালো ছিল, এখনও ভালো আছে। কোনো দিক থেকে N160কে আমরা খারাপ বলতে পারবো না, এটার মাইলেজ ভালো, এটার লুকস ভালো, এটার পারফরমেন্স অ্যান্ড সব কিছু খুবই ভালো, কোনো দিক থেকে খারাপ বলতে পারবো না। অ্যান্ড এই ডিজিটাল মিটারটা দিচ্ছে, এটাও আরও বেশি ভালো হয়েছে। বাট আমার মুডটা নষ্ট বা মনটা খারাপ কখন হয় জানেন, যে এই যে মিটারটা এটা তো একবারেই দিতে পারতি ভাই, অথবা একই সাথে দুইটা লঞ্চ করে দিতি, যার যেটা দরকার সে ওইটা নিত। আমি ধরেন নিছি অ্যানালগ মিটার যখন আসছে, এখন ডিজিটাল আসছে, এখন কি আমি আবার অ্যানালগ বিক্রি করে ডিজিটাল কিনবো ভাই? তাই কি আমাকে করে কামড়ায় বলেন? মানে এগুলা কোম্পানির কি চাল ভাই, এগুলা একবারে কেন দেওয়া হয় না? বড় বড় কোম্পানি দেখেন ভাই, মানে কি বলুন, বড় বড় কোম্পানি আইফোনে যান, কি করতেছে ভাই প্রত্যেক বছর, কি চেঞ্জ করতেছে, এমন কি আহামরি ফাংশন অ্যাড করতেছে, অথচ দাম একটু জান না ভাই, দাম দেখেন না, আইফোনের দাম আমরা সবাই জানি কীরকম। এই আর কি আসলে। তবে সার্বিক দিক থেকে যদি বলেন, এই N160 একটা ভালো ডিল, যে কারণে এটা একটু চালাইতেও আমার ইচ্ছা হইলো। অ্যান্ড এটার সাউন্ড অনেক বেশি সুন্দর, আর মিটারের ইনফরমেশন অনেক বেশি দিছে, এটাও ভালো। একটা ব্যাপার আমি আরেকবার একটু গান গেয়ে যাই। এই যে এখানে একটা অপশন আছে, এটা হলো এই যে এটা গিয়ার শিফট ইন্ডিকেটর, গিয়ার কততে আছে এটা দেখায়। আগে প্রথম দিকে যখন ব্লগ বানাইতাম বা রিভিউ করতাম, কোনো একটা বাইককে বলতাম যে এই বাইকটার মধ্যে দেয়া হয়েছে গিয়ার শিফটিং ইন্ডিকেটর, আপনি চালাইতেও দেখতে পারবেন যে এই বাইকের এখন কত গিয়ারে আছে, উঠাবেন কি নামাবেন, স্পিড অনুযায়ী গিয়ার রেশিও ঠিক আছে কিনা। অনেক লোক এরকম কমেন্ট করছে যে ভাই এই গিয়ার শিফট ইন্ডিকেটর আমাদের লাগে না, যারা বাইকিং করে, যারা বাইকার, তাদের গিয়ার শিফট ইন্ডিকেটর লাগে না, এগুলা হচ্ছে যারা না চালাইতে পারে তাদের জন্য। ভাই না যারা চালাইতে পারে এরা মিটার কখন দেখবো, এরা তো রাস্তা আর বাইক নিয়ে এই টেনশনে থাকে। আসলে ব্যাপারটা কি ভাই, যত আধুনিক হবে বাইক, দেখেন এখন বাইকে কত সুইচ, এইখানে আইকনিক এডিশনে আরও অনেক সুইচ, এইখানের মধ্যে 3টা সুইচ, সামনে দিলে এক, এখানে রাখলে এক, টান দিলে আরেক, যত ফাংশন তত হচ্ছে যারা যত প্রো রাইডার তাদের জন্য। মানে প্রো বলতে আমি প্রফেশনাল বোঝাচ্ছি না, মানে প্রফেশনাল গ্রেড রাইডার যারা, ওইটা বোঝাচ্ছি। তো যারা যত এক্সপার্ট তাদের জন্য আসলে এত ফাংশন। নতুন একটা লোক গিয়ার চেঞ্জ করে এই ব্রেক মেক ক্লাস মাস এটি নিয়েই থাকে ফাঁপরে, তো এত ফাংশন দেখার সময় কই। যাই হোক, এগুলো দিলে ভালো, থাকা ভালো। আসলে আমরা একটু চাই যে একটু বেশি অপশন, প্লেনের মতো অনেক নব টপ দিয়ে অনেক সুইচ টুইচ থাকে, এগুলো আমরা চাই, বাট ওগুলো আসলে বাইকে প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ আছে এখনকার যেগুলো 1000cc BMW RR, যেগুলো 1000 বা অন্য যেগুলো আছে কাওয়াসাকিরও যেগুলো নিনজা সিরিজ আছে, ওগুলা H2, এগুলাতেও দেখবেন যে অনেক সুইচ টুইচ আছে, অনেক ফাংশন টাংশন আছে, বাট দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। মেইন কথা হচ্ছে বাইকে অত কিছুও লাগে না, আবার দিলে আবার আমরা নাও করতে পারি না, এটাই হলো মেইন কথা। দিলে নেই, না দিলে কই দেয় নাই কেন, এই হলো কাহিনী। যাই হোক চলেন, এই বাইকটা আমি নিয়ে বেরিয়েছিলাম। এই বাইকটা এখন খুবই চাহিদা সম্পন্ন একটা বাইক, আর এই বাইকটা হচ্ছে 4792 কিলোমিটার চলা।
অ্যান্ড এই বাইকটা বাইক ফেরি থেকে আজকে আমি নিছি চালানোর জন্য। বাইক ফেরির 2টা বাইকের শ্যুট চলতেছে, অ্যান্ড ওইখান থেকেই হচ্ছে বাইকটা আমি নিছি। আর আরেকটা বাইক যেটা, ওটা হলো শাহাদাত ভাই চালাইতেছে, উনিও একটু মজা নিচ্ছে আর কি ওই বাইকের। ওটা আবার সেমি ডিজিটাল মিটারটা। সামনেই কোনো এক জায়গা আছে, চলেন যাই দেখি, দুইটারে একসাথে রেখে আপনাদের সাথে একটু আড্ডা মারি। আর আজকে যদি আমার কথা বলতে হয়, আজকে আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম সকাল থেকে। এখন যখন ভিডিও শ্যুট করতেছি, এখন সময় কয়টা একটু আমি আপনাদেরকে বলতেছি সময় কয়টা বাজে। এখন হচ্ছে বাজে 4টা প্রায়। আমি চিন্তা করলাম যে আসলে এখন তো রোদের আলো বেশিক্ষণ থাকে না, আগে আগে আমরা ভিডিও শ্যুটটা করে ফেলি, তা নাহলে আজকে ওই রাতে শ্যুট করতে হবে। তবে হ্যাঁ, এই বাইকের মধ্যে একটা জিনিস ভালো দিচ্ছিল, যেটা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো। ভাই, বাংলাদেশের বেস্ট হেডলাইটের আলো এই বাইকে। আর যদি আপনি বলেন যে মানে আধুনিকতার সাথে সাথে তো হেডলাইটের আলো আরও বাড়বে বা কিছু, এটা ভুল। কারণ এরপরে N250-র পরে F250 আসছে। এই ও আপনি এই বাইক নিয়ে, আর এটা তো আমারটা, এই বাইকটা আমার ছিল এক সময়। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ওইখানে থাকি। কথা হচ্ছে যে N250-র পর যখন F250 আসছে, F250-তে আলো কমায় দেওয়া হয়েছে। তো এখানে আমরা বলতে পারি না যে আপগ্রেড হবে আর বাইক আমাদের পছন্দসই হবে বা পছন্দের ব্যাপারটা বাড়বে, এটাও বলতে পারি না। আপগ্রেডের সাথে সাথে কিছু বাইকের ডিমোশনও হয়, অ্যান্ড N250-র পরে F250 হচ্ছে সেই প্রমাণ। মানে এইটা বাজাজ ভালো করে নাই। আর এবার আমরা আসবো একটু ট্যাঙ্কে মরিচের ব্যাপারে নিয়ে। তার আগে বলি, ওনার কি বাইক চালানো শিখতেছে এখানে? ও ইয়েস, এখানে বাইক চালানোর স্কুল মূলত। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার সেটা হলো ট্যাঙ্কের মরিচা নিয়ে। দেখেন এই যে বাইকটা, ট্যাঙ্ক মোটামুটি ফ্রেশ আছে। এই যে ফ্রেশ ব্যাপারটা, এই ফ্রেশ ব্যাপারটাই আমরা আসলে চাই। তারপরেও মরিচা ভাব মানে একটা আছে। ধরেন এই যে সমস্ত জায়গায় ঘষা, এই সমস্ত জায়গায় যদি ভালো মতো ধরেন একটু কিরকম লাগে। বাট এখানে তো মরিচা পড়ার কথা ছিল না। বাংলাদেশে এটা কী তেল আসলো? এই একটা তেল ভাইরাসের মতো এসে যে আমাদের এই যে বিভিন্ন ভালো ভালো বাইকের ট্যাঙ্কগুলোকে এভাবে নষ্ট করে দিতেছে, মানে এটা কি দেখার জন্য কেউই নাই? আমার কথা হচ্ছে এটা দেখার জন্য তো মানে এটা দেখা উচিত ভাই। এই জিনিসটা এইভাবে নষ্ট হয়ে যাবে, একটা মানে বাইকিং একটা এত বড় সেক্টর, অ্যান্ড পুরা সেক্টরটা একটা এই মরিচার কারণে নষ্ট হয়ে যেতেছে। অথচ ভাই এটা দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, কিছুরই কেউ নাই। আমার এই জিনিসটা খুবই হাস্যকর লাগে যে এইভাবে একটা সেক্টর নষ্ট হয়ে যেতেছে। অ্যান্ড বড় বড় কোম্পানি বাংলাদেশে ইয়ামাহা, সুজুকি, হন্ডা, টিভিএস, হিরো, বাজাজ, এদের সবার ট্যাঙ্কে জং পড়তেছে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলতেছে না। রয়্যাল এনফিল্ডের মতো এত বড় বড় কোম্পানি এটা নিয়ে কথা বলতেছে না। ভাই দেখেন, এই বাইকটা আর এই বাইকটার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি টপ টু বটম যদি চালাইতে দেখেন, কোনো দিক থেকে কোনো পার্থক্য পাবেন না। শুধু যুগের সাথে যে এটার মিটার দেখছেন ডিজিটাল, এটাও এখান থেকে দেখলে বোঝা যাবে না। দেখেন, এটাও যেমন দেখতে, এটাও ওরকম দেখতে। আবার এই বাইক ফেরি লেখা দেখা ভাইবেন না যে একরকম দেখতে, মিটারের শেপটাই একরকম। জাস্ট এইখানে এসে এটার মধ্যে অ্যানালগ ডিজিটাল মিক্স হয়েছে, আর এখানে এসে এইটা পুরাটা ডিজিটাল হয়ে গেছে। এই মূলত পার্থক্য। আচ্ছা, এখানে ওনাদের শ্যুট আছে একটা ছোটোখাটো, শ্যুটটা শেষ করুক, দেন আমরা আসতেছি আবার। রোদের আলো পড়ে গেছে, শ্যুট মোটামুটি ডান। এটা হচ্ছে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অফিস আছে এইখানে। তারপরে এখানে হচ্ছে ডাক বাংলো, ডাক ভবন, যে ডাক বক্সের মতো, যে ডাকের ইসের মতো। পিছনে হচ্ছে আইসিটি টাওয়ার। এই জায়গাটা মোটামুটি বিকেলে একটু ফাঁকা থাকে, এই টাইমে ফাঁকা থাকে না, কিন্তু আজকে কেন ফাঁকা এটা আমরাও জানি না। আর কোস্টগার্ডের ভাইরা হলো পেছনে, কোস্টগার্ডের এক ভাইয়ের সাথে দেখাও হইলো, ছবি টবি তুললাম। বাইকের শ্যুট টুট শেষ, এখন ক্ষুধা লাগছে, আমরা এখন খাইতে যাব। সবাই এদেরকে একটা কাজ করাইছে, যেন সবাই খুব টায়ার্ড, অ্যান্ড খাইতে যাওয়ার জন্য সবাই খুব আনচান করতেছে। চলেন খাইতে যাই, আমারও ক্ষুধা লাগছে, খায় নেই। রেস্টুরেন্ট তো ওইটাই, চাচারটাই তো। কী হয়েছে জানেন, আমি যে হেলমেটটা পরি, এই হেলমেটটা দেখে অনেকেই আমাকে চেনা যায়, কারণ আমি লাস্ট 6 বছর ধরে চেষ্টা করতেছি একটা হেলমেটই পরার। বিভিন্ন কালারের পরি, বাট মডেল এটাই থাকে। এটা কোনো সার্টিফাইড বা এরকম কোনো হেলমেট না, আমি নিজেই নন সার্টিফাইড হেলমেট ইউজ করি। অ্যান্ড উপায় নাই আসলে, আমার ঘাড়ে একটু ঝামেলা থাকাতে আমার 1000 গ্রামের নিচে হেলমেট ইউজ করতে হয়। অ্যান্ড এটাই শুধু এই একটা হেলমেটই আছে, যেটা আমি পাই মাঝে মাঝে। অ্যান্ড এটা আমি 5-7টা ব্যবহার করছি মনে হয়, কক্সবাজার থেকেও কিনে আনছিলাম। অ্যান্ড আজকে খবর পেলাম যে আজকে এই হেলমেটটা এক জায়গায় আছে, এজন্য এখন খাবো, অ্যান্ড খেয়ে ওই হেলমেটটা ডেলিভারি নিতে যাব। অ্যান্ড ভাগ্যটা এত ভালো কি জানেন, যে হেলমেটটা আমি কালোই পাইছি। মানে চিন্তা করা যায়, যেইটা চাইছি, যেভাবে চাইছি ওইভাবেই মনে হইলো যে একদম পেয়ে গেছি। অ্যান্ড বাসায় আমার এমসিল কেনা আছে, আমি এখন সুন্দর মতো এই হেলমেটটার মধ্যে এমসিল লাগাই ফেলবো, ব্যাস সে একটা ব্যাপার হবে। অ্যান্ড দেখেন আমরা কি সুন্দর স্লো অ্যান্ড সফট গ্রুপ রাইড করতেছি, ভাল লাগে না? নিজেরা বাইক নিয়ে ঘুরতে।
একটা এমন অবস্থা হয়েছে বুঝছেন, বাইকের শোরুমগুলোর সাথে ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক হওয়াতে মানে এখন বাইক যে চালাইতে হয়, আমার আসলে বাইক নিজের না থাকলেও হয়। হুদাই 4-5টা বাইক কেনা ঘরে ফালায় রাখছি, মানে এগুলা না থাকলেও কোনো না কোনো বাইক পার ডে আমার চালানোই হয়, এরকম একটা ব্যাপার। এনে অটো রিক্সা, আরে ভাই আচ্ছা স্যান্ডেল তো কিনতে হবে। এখানে কি প্লাস্টিকের স্যান্ডেলগুলো তো ভাল লাগছে ভাই, স্যান্ডেল ধরেন দেখলে আমি না দাঁড়ায় চাই। ফুলফিল প্লাস্টিক, ও সুন্দর তো। কত করে এগুলো? 160 টাকা করে জোড়া। আচ্ছা, এটাই কি একদম? একটু নামি ভাইয়া আগে, সুন্দর না ঠিকই আছে। 150 শেষ নাকি আর একটু কমাবেন? না কমাইতে হইব না কাকা, এমনি বললাম। এই কালোটাই মনে হয় ঠিক আছে। হ্যাঁ দুইটাই সুন্দর, বাট এটা আর এটা একটু ছোট তাই না? এটা 42 আসলে, 42 আর 43 দুইটাই দিয়ে দেন আমাকে। এবার দাম যতটুকু আপনি রাখতে পারবেন অতটুকু কমায় রাখেন, আমি আপনারা জোর করব না। দুইটা কি 300 নাকি আর একটু ডিসকাউন্ট করা যায়? আরো 20 টাকা কম নিতে পারবেন? জোর নাই কাকা, আপনার যেভাবে সুবিধা হয়। তাহলে 100, 200, 220, 220, 40, 50, 60, 70 কাকা। আর 5 টাকা মনে হয় বেশি কম দিচ্ছি, তাহলে আর কি ভাঙটি আমি দিয়ে দিতে পারি। 42 আর 43 না? হ্যাঁ চলবো। টাকা দিচ্ছি হলে কাকা 220, 40, 60, 70, 75, 25 টাকা কম দিছি কাকা। আপনি 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছিলেন, আমি 5 টাকা দিতে পারলাম না। স্যান্ডেলগুলো সুন্দর, মানে একটা বৃষ্টি পানি টানি হাবি জাবিতে ব্যবহার করলেও মোটামুটি চলবো, অনেক দিন আশা রাখা যায়। ঠিক আছে কাকা, ধন্যবাদ, গেলাম তাহলে, আল্লাহ হাফিজ। একটা জিনিস কি জানেন, ধরেন এই স্যান্ডেলটা আপনার মনে পড়লো বাসায় গিয়ে যে আপনি কিনবেন, বাট এসে দেখলেন যে এই মডেলটা আর নাই, এই মডেল চেঞ্জ হয়ে নতুন কোনো মডেল, হয়তো এর চেয়ে ভালো কিছু পাবেন, কিন্তু ভাই আসলে এটার দুঃখ এটাই থেকে যাবে আপনার। ওই যে বলে না প্রথম প্রেমিকা, আসলে প্রথম প্রেমিকা কেমন হয় বা কি ওটা না, যে জিনিসটা আপনার হাত থেকে ছুড়ে যাবে, যে মাছটা আপনি ধরতে পারবেন ওই মাছটা আপনার কাছে যেমন বড় মনে হবে, যে আপনাকে ছেড়ে যাবে ওইটা আপনার মনে হবে যে ওই মনে হয় সবচেয়ে বেস্ট বা বেটার বা এরকম কিছু ছিল। তো আসলে ব্যাপারটা ওরকমই। এখন কি বলবো বলেন, আসলে এই জন্য কিনে ফেললাম। আসলে মানে আমি কিনে ফেলি এই ধরনের টুকিটাকি অল্প দামের মধ্যে, 200-300 টাকার মধ্যে যদি কোনো কিছু হয় যে যেটা আমার পছন্দ হয়ে গেছে পরে কিনবো, এই জন্য আমি আসলে ওয়েট করি না। ভাই আমি একটু বামে যাবো, ইন্ডিকেটর দেইনি, আসলে আমারও দোষ, বাট আমার যত দোষই থাক দোষ ওদেরই, কারণ ওরা হচ্ছে ইলিগ্যাল। ও ইয়ে বেবি রান, বেবি রান, চলো N160, চলো N160 আর কিছু না থাক ভাই, এটার যে টানের যে গর্জন, পুরা খাট ভাঙার গর্জন। গ্রন্থের নাম N160 গর্জন, অধ্যায় বলে না, দুষ্টামি করলাম, সরি। আসলে এই ধরনের দুষ্টামি আমি করি না, বাট ইদানিং ফেসবুকে এই ধরনের পোস্ট এত আসে যে আসলে এগুলাই মাথার মধ্যে বেশিরভাগ সময় স্ক্রলিং করলে এই জিনিসগুলাই ঘুরতে থাকে। তো যাই হোক, স্যান্ডেলগুলো ভালো লাগছে, আর আমাকে রেখে ভাইরা চলে গেছে। ভাইরা জানেও না যে ওদের জন্য স্যান্ডেল কিনতে যে আমি এরকম দাঁড়ায় গেছি। পাইকারি মার্কেটে একটু কাজ ছিল, বাট দাঁড়াইতে পারলাম না। এখন ওনারা যায় আমার আগে খায় ফেলবে, তা নাইলে চলেন আমরা ফার্স্ট অফ অল এখন গিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে স্বাস্থ্যকর খাবার খাবো, অ্যান্ড দেন ওই হেলমেটটা আপনাদের সাথে শেয়ার করবো যে হেলমেটটা আমি কিনবো। এতটুকুই আজকের ভিডিওর টপিক হবে বলে আমি মনে করছি। যে হেলমেটটার কথা বলছিলাম ওই হেলমেটটা হলো যে এইটাই অর্ডার করছিলাম, অ্যান্ড এটা দিয়ে গেছে এইখানে। সুন্দর না? এই হেলমেটটাই আমি পরে আছি, অ্যান্ড এই হেলমেটটাই আরেকটা অর্ডার করে দেন আরেকটা নিয়ে আসলাম। এটার সুবিধা হচ্ছে এটার ওজন অনলি 900 সামথিং, মানে 1000 গ্রাম, 1 কেজির নিচে। বাইক ফেরি তো সব বাইক টাইক বেঁচে টেছে শোরুম পুরো ফাঁকা করে ফেলছে, হইলো কিছু একটা। আচ্ছা, এটা এখন হাতে ঝুলায় আমরা এখান থেকে চলে যাব বাসার দিকে। আজকের কাহিনী এখানে আমাদের সমাপ্ত করতে হবে। স্যান্ডেল কিনছি, হেলমেট কিনছি, এবার রেডি টু গো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনের স্বাদ কালো মেঘ ছুঁয়ে যায়, একেবারে উড়ে যায় আকাশে। আরে সেই একটা অবস্থা, 2 ধার উঁচু তার ঢালু তার পারি, মানে 2 হাতে হেলমেট তার, চালাচ্ছে সে বাইক ভারী সুন্দর।
এক হেলমেট পরে আসি আর এক হেলমেট এই যে হাতে নিয়ে দেন ছুটে চলেছি একা না, শাহাদত ভাইও আছে, ওনার আমার বাসা কাছাকাছি। তাহলে চলেন আমরা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই, যেহেতু বাসায় ঢুকে যাবো। সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, 5:13 অলরেডি বাজে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.